আমার জীবনে আমার শিক্ষক শিক্ষিকাদের একটা গুরুত্বপূর্ণ অংশ রয়েছে। আমার প্রতিটা খারাপ সময়ে তারা আমার সঙ্গে ছিলেন, এখনো আছেন। 2017 16ই আগস্ট কৃষ্ণনগর স্বস্তি শিবিরে আমার দীক্ষা সম্পূর্ণ হলো শুভ বিষমশাইয়ের কাছে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে আমি আমার গুরু হিসেবে পেলাম। সেই থেকে বিষমশাই হলেন আমার ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। ঠাকুরের কৃপা ছিল তাই ঘরের ভেতরে ভয়ের পৃথিবী থাকলেও ঘরের বাইরেটা ফুলের মতো নমনীয়তায় ভরে গেছিল। যতক্ষণ পড়াশুনো নিয়ে থাকতাম ততক্ষণ এসব কথা ভুলে থাকতাম, আঁকতাম, লিখতাম, আসলে পালিয়ে বেড়ানোর চেষ্টা করতাম এরকম ভয়াবহতার থেকে। ক্লাস 11 শেষ হলো। বাবার কাছে বলেছিলাম না যে আমি আমার কোনো টিচারের অ্যাপ্রোচই বুঝতে পারছি না। আমি ভর্তি হলাম সোমনাথ স্যারের ফিজিক্সে আর একেডি স্যারের অঙ্কের অনলাইন ক্লাসে। সোমনাথ স্যার প্রথমেই বললেন যে 11-এর কনসেপ্টের সমস্যা থাকলে 12-এর কিছু বুঝবে না। তারপর পুরনো কোর্সের সমস্ত ভিডিও দিয়ে বললেন যে করেই হোক অ্যাটলিস্ট বেসিকগুলো দেখে বোঝো, তুমি পারবে। এই প্রথম কেউ আমাকে বিশ্বাস করলেন। আমি দেখলাম, বুঝলাম, যেগুলোতে সমস্যা হলো সব স্যার ধরে ধরে বোঝালেন। এরকমও টিচার হয়, প্রথম দেখলাম। তারপর শুরু হলো ক্লাস 12। স্যার আমাকে বললেন যে যা যা করাবো সব লিখবে, তোমার সব নোটস আমার চাই। আমিও করতাম, শিখবই এই ভেবে কেমন করে স্যার যেন আমাকে দিয়ে সবটুকু করিয়ে নিতে থাকলেন এক এক করে। আমার সেলফ কনফিডেন্স একটু একটু করে বাড়ল। অন্যদিকে একেডি স্যারের অঙ্ক ক্লাস চলতে থাকলো। ইনি না খুব ধরে ধরে পড়াতেন, শুধু অঙ্কই নয়, তার পিছনের গল্পগুলোও বললেন। বুঝলাম শুধু চিনতে পারলেই হয় না, বিষয়কে জানতেও হয়। অঙ্কটাও একটু ইমপ্রুভ হলো, কিন্তু 12-এর টেস্টে আবার খুব খারাপ রেজাল্ট হলো। হেড সিস্টার আবার বাবাকে ডেকে পাঠালেন, বললেন রিটেস্ট দিতে হবে। সেদিন আমি প্রথম ভেতর থেকে ভেঙে চুরমার হয়ে গেছিলাম। একদিন স্কুলে বায়োলজি প্র্যাকটিক্যাল ক্লাস, তখন শেষের দিকে। আমার মন ভালো নেই, রিজুলাদি বুঝতে পারলেন না বলতেই। কাছে ডেকে জিজ্ঞাসা করলেন কি হয়েছে। আমি না কিছুই বলতে পারলাম না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। দিদি বললেন, দেখো তুমি একজন ক্রিয়েটিভ স্টুডেন্ট, তুমি ভেঙে পড়বে না, আমি জানি তুমি পারবে। যে মেয়ে এক সপ্তাহে একটা এত বড় কবিতা লিখতে পারে, সেটা 4টে বাচ্চা মেয়েকে দিয়ে রেডি করিয়ে স্টেজে দাঁড় করিয়ে আবৃত্তি করাতে পারে, তাকে হারানো তো সহজ নয়। আমার মুখে না একটা কথাও ছিল না, চোখের কোণে শুধু জল ছিল। পরের 2-3 মাস প্রাণ দিয়ে কাজ করলাম নিজের উপর। একেডি স্যারের গাইডেন্স, সোমনাথ স্যারের উৎসাহ আর রিজুলাদির ভরসা, এই তিনটেই ছিল আমার করে যাওয়ার রসদ। এই তিনজন ছাড়া আর কেউ জানতো না আমার মনের খবরটুকু। শুধু আমার ঘরটা দেখেছিল আমার ওই জীবন মরণ লড়াইটা। ঠাকুরের কাছে নাম করে রোজ শক্তি ভিক্ষে চাইতাম যাতে কোনোভাবেই পড়ে না যাই। তখন বারবার মনে হতো যে এই দুজন বোঝানোর মানুষকে যদি আর একটা বছর আগে পেতাম, ওই অজানা ভয়টা আমাকে কুঁড়ে কুঁড়ে খেত না। যাই হোক, অবশেষে উচ্চ মাধ্যমিক হলো, 65% নম্বর পেয়ে পাশ করলাম। এটা তো নিশ্চিত ছিল, ম্যাজিক তো আর হয় না, তার জন্য কাজটা ঠিক থাকতে হয়। আমি তা পারিনি। সামান্য বোর্ডসে এরকম রেজাল্ট দেখে নিটের কথা ছেড়েই দিয়েছিলাম, ভেবেছিলাম সিএ পড়ব, স্ট্রিমটাই পাল্টে ফেলবো। আবার পালাতে চাইলাম। যাই হোক, সেই মতো পড়াশোনা শুরু হলো, কিন্তু অ্যাডমিশন পোর্টালের নতুন নিয়মে
ম্যাথস আমার ফোর্থ সাবজেক্ট হওয়ায় আমি কোনো কলেজে চান্স পেলাম না কমার্সে। সেদিন রাত্রে বাড়ি ফিরে ঠাকুরের ফটোর সামনে বসে ঠাকুরের সাথে রীতিমতো ঝগড়া। যতক্ষণ না পর্যন্ত ঠিক হচ্ছে আমি কোথায় ভর্তি হব, ততক্ষণ কোনো বই খাতা আমি খুলব না। পরের দিন রাত 8টার দিকে তখন মন খারাপ করে বসে আছি, হঠাৎ শুভ পিসেমশাইয়ের ফোন। সমস্তটা শোনার পরে হঠাৎ বললেন, ঘেটু ভুলে গেলি? তোর প্ল্যান বি ছিল সাইকোলজি। মন খারাপের ঠেলায় তো ভুলেই গিয়েছিলাম, কবে পিসেমশাইকে বলেছিলাম তাও ভুলে গেছি। বললেন খোঁজ করতে। ব্রেইনওয়্যার ইউনিভার্সিটিটা ফাইনাল হলো। তারপর এক এক করে গল্পের মোড় ঘুরল অন্যদিকে।